কেমন কাটছে তোমাদের ঈদ? আশা করি ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ ভালো কাটছে। আপনার কেমন কাটছে? কেটেছে আলহামদুলিল্লাহ, ভালোই, খারাপ বলা যাবে না। ঠিক আছে, একটু সবাই বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও যাতে করে সবাই আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। তো আমরা শুরু করি তাহলে আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে এইচএসসি বাংলা প্রথম পত্র তোমাদের একটা নাটক আছে সিরাজউদ্দৌলা, ঐতিহাসিক একটা নাটক। এই নাটকটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আমরা একটুখানি আস্তে আস্তে আলোচনার দিকে যাব। তো হোপফুলি আশা করি যে তোমরা আমার কথা শুনতেছ এবং দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, সবকিছু ঠিক আছে। আমরা তাহলে আস্তে আস্তে আমাদের চলে যাচ্ছে আমাদের আজকের ক্লাসে। যদি আসলে তোমাদের ঈদের আগে এই নাটকটা পড়িয়ে দেওয়ার কথা ছিল এবং আমি এটা পড়াতাম, কিন্তু ঈদের আগে আসলে বুঝতেই পারতেছো কোরবানির নানা ধরনের ব্যস্ততার কারণে আসলে ঈদের আগে শেষ করতে পারিনি। ঠিক আছে, তো ফাইন, তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। তো প্রথমেই আসো আমরা একটু লেখক পরিচিতির দিকে একটু যাবো। অর্থাৎ আমাদের যেই নাটকটা লিখেছেন সিকান্দার আবু জাফর, এটা আমরা সবাই জানি। তো তার জন্মসাল নিয়েও একটু বিতর্ক আছে, দেখতে পাচ্ছ 1918, কেউ বলেছেন 1919 এবং 19 মার্চ তিনি হচ্ছে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। 19 মার্চ সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। তো যাই হোক, এরপর এখানে দেখতে পাচ্ছ তিনি মৃত্যুবরণ করেন। তার মাধ্যমিক কোথা থেকে দিয়েছেন, এরপর হচ্ছে তার কর্মজীবন। তিনি হচ্ছে কলকাতা মিলিটারি অ্যাকাউন্টস বিভাগে পেশাগত জীবন শুরু করেন এবং হচ্ছে রেডিও পাকিস্তান তিনি হচ্ছে চাকরি করেছেন। সাংবাদিক দৈনিক নবযুগের সহযোগী সম্পাদক, দৈনিক ইত্তেফাকের প্রধান সম্পাদক তিনি ছিলেন, দৈনিক মিল্লাতের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং মাসিক সমকাল। এই যে মাসিক সমকাল, এখান থেকে পরীক্ষাতে ব্যাপক প্রশ্ন আসছে যে মাসিক সমকাল পত্রিকার সম্পাদক কে? উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর। এটা ডেফিনেটলি তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, মাসিক সময়কাল একটু কমেন্ট একটু লিখো তো, মাসিক সময়কাল, দেখবা যে এখান থেকে পরীক্ষার কোশ্চেন আসবে এবং নিশ্চিত থাকো যে কোনো না কোনো বোর্ডে এই কোশ্চেনটা আসবে। একটা দুটা না, একাধিক বোর্ডে এই কোশ্চেনটা আসবে যে মাসিক সময়কাল সব বয়সী মানুষদেরকে কেন্দ্র করে, কিন্তু যে উপন্যাসের টার্গেট থাকে কেবল কিশোর যারা তাদেরকে নিয়ে, এটা হচ্ছে কি কিশোর উপন্যাস। আবার দেখবা মাঝে মধ্যে পরীক্ষা যে শিশুতোষ উপন্যাস, নাম শুনছো না? শিশুতোষ উপন্যাস মানে যে এই উপন্যাসগুলো শিশুদেরকে নিয়ে, কম বয়সী বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে লেখা হয়, সেগুলো হচ্ছে শিশুতোষ উপন্যাস। সেগুলোতে সাধারণত শিশুদের যে পশু পাখি নিয়ে লেখা হয়, শিশুদের বিভিন্ন জিনিস নিয়ে কৌতূহল থাকে, সেই সব বিষয় নিয়ে লেখা হয়, বুঝছো? আচ্ছা, আর কাব্যগ্রন্থ কি? প্রসন্ন প্রহর, কবিতা, বৈরী বৃষ্টিতে, তিমিরাত্রি, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর অনেক বাংলা ছাড়ো এটা আছে। আচ্ছা, কাব্যগ্রন্থ কি? কাব্যগ্রন্থ হচ্ছে কবিতার বই, সহজ কথা বললে কাব্যগ্রন্থ কি? কবিতার বই। অনেকগুলো কবিতা নিয়ে একটা কাব্যগ্রন্থ হয়। বাবা আমি কি বুঝাতে পেরেছি? পার্থক্যগুলো বুঝতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে, এগুলো তো হয়তো আর কেউ শিখাবে না। অনেকগুলো জিনিস পার্থক্য আছে, যেমন দেখো উপন্যাস আর নাটকের ভিতরে পার্থক্য আছে। উপন্যাস কি, নাটক কি, পার্থক্য আছে। উপন্যাস আর নাটক এটার ভিতরে পার্থক্য আছে। কি পার্থক্য জানো? বলবো, এগুলো অনেকে নতুন জানবা, আগে জীবনেও জানো নাই, আর পড়াশোনা শেষ হয়ে যাবে কিন্তু এগুলো জানবা না। আবার এগুলো ছোট গল্পের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। পার্থক্য জানো? জানো না। কাব্যগ্রন্থ আর কবিতার মধ্যে পার্থক্য কি? কাব্যগ্রন্থ আর কবিতার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে, কিন্তু আমরা জানি না। প্রহসনের নাম শুনছো? প্রহসন, প্রহসন কি জানো? জানি না। প্রহসন আর নাটকের ভিতর পার্থক্য কি? পরীক্ষাতে প্রশ্ন আসবে, জানা উচিত। পরীক্ষায় প্রশ্ন আসবে না, কিন্তু জিনিসগুলো আমার জানা উচিত। মহাকাব্য, মহাকাব্য নাম শুনো নাই? মহাকাব্য, সাহিত্যে মহাকাব্য আছে না? মহাকাব্যের ভিতর পার্থক্য কি জানতে হবে। প্রবন্ধ কি জানতে হবে। তাহলে প্রবন্ধ গ্রন্থ কি সেটা জানতে হবে। বলবো এগুলা জানতে চাও? পার্থক্য জানতে চাও? বলো। জানো না, জানতে হবে। দেখো, উপন্যাস হচ্ছে সমগ্র জীবনের ঘটনা থাকে সাধারণত। উপন্যাসের চরিত্র থাকে, কাহিনী থাকে, সমগ্র জীবনের একটা প্রতিচ্ছবি উপন্যাসের মাধ্যমে ফুটে ওঠে। কিন্তু নাটক একটা নির্দিষ্ট বিষয় নিয়ে নাটক লেখা হয়, একটা নির্দিষ্ট বিষয়। তুমি খেয়াল করে দেখো, লাল সালু উপন্যাসে অনেক ঘটনা, লাল সালু উপন্যাসে অনেক ঘটনা কেন্দ্রিক আছে। কিন্তু নাটক সিরাজউদ্দৌলা, এই যে সিরাজউদ্দৌলা নাটক, এটা একটা কারণ, একটা নির্দিষ্ট বিষয়। সেটা কি? সেটা হচ্ছে পলাশীর যুদ্ধে নবাব সিরাজের পতন। ইংরেজরা কিভাবে ক্ষমতা দখল করলো, নবাব সিরাজ কিভাবে পতন হলো, এইটা। সিরাজের শিশুকাল নাই, সিরাজের কৈশোরকাল খুব বেশি আসে নাই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে, নাটকে কিন্তু অঙ্ক থাকে, নাটকের দৃশ্য থাকে, উপন্যাসে এগুলো থাকে না। দেখবা সিরাজউদ্দৌলা নাটক বই জীবনে যদি কোনোদিন উল্টে দেখো, নাটকে অঙ্ক আছে, অঙ্কের ভিতরে আবার দৃশ্য আছে, উপন্যাসে এগুলো থাকে না। কথা ক্লিয়ার? বুঝছো বাবা? পার্থক্য বুঝতে পারছো? এরপর আছে ছোট গল্প। কি ছোট গল্প? কি এটা সিম্পল গল্প আর ছোট গল্প, যেমন অপরিচিতা বিলাস, এগুলো কিন্তু ছোট গল্প। সাধারণত এগুলো 3, 4, 5, 6, 8 পৃষ্ঠা এই ধরনের হয়। নির্দিষ্ট একটা কোনো ঘটনা নিয়ে গল্প আকারে তুলে ধরলে সেগুলো ছোট গল্প। কাব্যগ্রন্থ কি? এটা তো আগে বলছি যে একাধিক কবিতা, এই কবিতার বই কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থে কাব্য থাকে না, কাব্যগ্রন্থে কবিতা থাকে, পার্থক্য বুঝতে হবে। প্রহসন কি? প্রহসন হচ্ছে ওয়ান কাইন্ড অফ নাটক, একরকম নাটক, তবে এই নাটকগুলা হাস্য রসাত্মক হয়। হাস্য রসাত্মক, হাস্য রসাত্মক, হাস্য রসাত্মক। হাস্য রসাত্মক মানে কি? একটু মজার ছলে, একটু ব্যঙ্গ বিদ্রুপ থাকে, এগুলো হচ্ছে প্রহসন। মহাকাব্য সবচেয়ে বড়, রামায়ণ, মহাভারত, নাম শুনো নাই? এগুলো একটা মহাকাব্য, বিশাল বড় বড়, বিশাল বড় বড়, সবচেয়ে বড় মহাকাব্য। প্রবন্ধ কি? প্রবন্ধ হচ্ছে লেখক নির্দিষ্ট কোনো ঘটনা নিয়ে নিজের মতো করে লিখবে, কোনো কাহিনী থাকবে না, কোনো চরিত্র থাকবে না। যেমন মানব কল্যাণ পড়ছো না? এটা কিন্তু প্রবন্ধ। মানব কল্যাণে কোনো কাহিনী আছে না, কোনো ক্যারেক্টার আছে না,
আমার পথ, এটা প্রবন্ধ। পড়ছো না? কোনো কাহিনী আছে না, লেখক নিজের মতো করে নিজে একটা টপিক নিয়ে লিখছে, দিস ইজ প্রবন্ধ। প্রবন্ধ গ্রন্থ কি? এরকম অনেকগুলো প্রবন্ধ, যেমন আমার পথ, এটা একটা প্রবন্ধ। কিন্তু এই প্রবন্ধটা নেওয়া হয়েছে কোথা থেকে? রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে। রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ, এই রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থে আমার মতে, আমার পথের মতো অনেকগুলো প্রবন্ধ আছে, অনেকগুলো প্রবন্ধ আছে। এগুলো আজকে কারা কারা নতুন জানছো বলতো? সারা জীবন তো পড়েই আসছো, কলেজে পড়লা, 9 10-এ পড়লা, ভাইয়ের কাছে পড়লা, আপুর কাছে পড়লা, কোচিং এ গিয়ে পড়লা, বাসায় পড়লা, কারা কারা নতুন জানছো বলো? আমি কি বুঝাইতে পারছি? আরো অনেক, এগুলো নিয়ে অনেক আলোচনা করা যায়, কিন্তু এটা জাস্ট সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর জন্য। বিস্তারিত আলোচনা করলে সব তোমাদের মাথার উপর দিয়ে চলে যাবে, বুঝছো? ঠিক আছে ভাই, বিদ্রোহী কবিতার ক্লাস হবে না? বিদ্রোহী কবিতা তো তোমাদের পড়ানো হয়েছে, তবু আমি আরেকবার চেক দিব, যদি কোনো টপিক পড়ানো না হয় আমি আবার ক্লাস নিয়ে নেবো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ক্লাস আজকে শেষ ক্লাস, ক্লাস লাগলে ক্লাস আরো হবে, কোনো টপিক মিস হলে ক্লাস হবে, ক্লাস নিয়ে কোনো কথা চলবে না। কথা বুঝাইতে পারছি তোমাদেরকে? ওকে, আজকে নতুন জানলাম ভাই, ঠিক আছে, ওকে, ক্লিয়ার আছে। এগুলো প্রত্যেকটার ভিতর পার্থক্য আছে। আমরা আমাদের বাংলাতে আমরা এগুলো অনেক পড়ে আসছি। নাটক আর উপন্যাসের মধ্যে পার্থক্য লিখো, হ্যাঁ, সার্থক মহাকাব্য দলে কি কি লাগে লিখো, প্রহসন নাটকের ভিতর পার্থক্য লিখো, অনেক পড়ছে এগুলো, বুঝো নাই? আচ্ছা, এবার বলো, আমরা মোটামুটি এগুলো পড়া শেষ। তোমরা যারা বাংলা যারা পড়াশোনা করবা তাদেরকে এগুলো পড়তে হবে। এবার আসলে নাটকের বিষয়বস্তু, এই যে নাটকটা, আমি কিন্তু আগেই নাটকের বিষয়বস্তু, সিরাজউদ্দৌলা নাটকের বিষয়বস্তু ইংরেজরা কিভাবে বাংলা দখল করছে, এই যে আজকে কথা বললে এখন অনেক কথা হয়ে যাবে, অনেক কথা বললে এখন অনেকে বলবে রাষ্ট্রদ্রোহী, অনেকে বলবে পাকিস্তানি, অনেকে বলবে রাজাকার, অনেক ত্যাগ দিয়ে দেবে, কিন্তু সত্য কথা বলতে হয়। সত্য কথা না বলে আসলে থাকা যায় না, সত্য সবসময় সত্যই। এতে কেউ রাজাকার বলুক, এতে কেউ পাকিস্তানি বলুক, এতে কেউ দেশ বিরোধী বলুক, সত্য কথা তো বলতে হবে। পাকিস্তানি হানাদাররা, পাকিস্তানের মানুষজন আমাদেরকে যে পরিমাণ শাসন শোষণ করছে, তার থেকে আমাদেরকে বেশি শাসন শোষণ করছে ব্রিটিশরা। একথা দুনিয়ার কেউ অস্বীকার করতে পারবে না, কথা বুঝছো? পাকিস্তান আমাদেরকে শাসন করছে, তার আগে পাকিস্তান সহ পুরো ভারতবর্ষকে শাসন করছে ব্রিটিশরা। দেখবা এখন ব্রিটিশ শব্দটা একটা গালিতে পরিণত হয়েছে, তাই না? বাচ্চা যেটা একটু দেখবা যে বেশি দুষ্টামি করে, বেশি শয়তানি করে, বাংলামি করে, ওইটা দেখবা বলে ব্রিটিশ, দেখো বলে গ্রাম অঞ্চলে দেখবা ব্রিটিশ করে, এটা একটা গালিতে পরিণত হয়েছে। তো ইতিহাসে অনেক ক্যারেক্টার আছে যে নামগুলো এখনো মানুষ সম্মানের সাথে উচ্চারণ করে, আবার অনেক নাম আছে যেগুলো মানুষ শুনলেই মানুষ থুতু মারে। মির্জাফর, আচ্ছা কোনো বাচ্চা আশেপাশে দেখছো কোনো বাচ্চার নাম মির্জাফর রাখে? কারণ এই শব্দটা একটা গালিতে পরিণত হয়েছে। ঘসেটি বেগম, ইতিহাস থেকে নেওয়া, এই নাম কি কোনোদিন কেউ রাখে বলতো? ঘসেটি বেগম, বাচ্চার নাম, মেয়ের নাম কোনোদিন ঘসেটি বেগম রাখছে? এটা একটা গালিতে পরিণত হয়েছে। মেয়ে যেটা বেশি জাউলামি করে, এটার মানুষ করে যায় ঘসেটি বেগম, যেটা মুখ চলে ওটাকে ঘসেটি বেগম। কথা ভুল বলছি না? তো একবার কাছে হুজুরের কাছে গেছে যে হুজুর এমন একটা নাম দেন, বাচ্চা হয়েছে, বাচ্চার নাম রাখো স্মার্ট, আধুনিক, আনকমন, যে নাম আনকমন, এবং এই নাম অবশ্যই কোরআন হাদিসে আছে, মানে নাম হইতে হবে আনকমন এবং নাম কোরআন হাদিসে আছে, ইসলামিক এবং আনকমন হইতে হবে। এখন ইসলামিক নাম রাখতে গেলে সাধারণত কি না, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল্লাহ, এগুলো তো কমন নাম, বাট তার ডিমান্ড হচ্ছে যে রাখতে আনকমন, যেটা কেউ রাখে না, ইতিপূর্বে কেউ রাখে নাই, আনকমন এবং কোরআনে আছে এমন। তো হুজুর বললো তাহলে রাখে ফেরাউন, এছাড়া আর আনকমন নাম, ফেরাউন কোরআনেও আছে, আবার ফেরাউন আনকমন, কেউ কার বাচ্চার নাম ফেরাউন রাখে না। কথা বুঝতে পারছি? তো ইতিহাস থেকে আমাদেরকে শিখতে হবে, ইতিহাস থেকে আমাদেরকে জানতে হবে। ইতিহাস পৃথিবীর সবচেয়ে বড় বই আমাদের পূর্বের ইতিহাস। এই ইতিহাস থেকে আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। ভুল বলছি? কথা ভুল বললে বলো যে ভাই আপনি ভুল বলছেন। আচ্ছা, ভেরি গুড। সো এবার আমরা দেখি বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যুদ্ধ সংঘটিত হয়েছিল। তাই এই যুদ্ধকে বলা হয় পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ কত তারিখে, এটা পরীক্ষাতে এমসিকিউতে আসে কিন্তু 1757 সালের 23 এটা সম্ভবত জুন ছিল, হ্যাঁ, সংঘটিত হয় পলাশীর যুদ্ধে। বাংলার নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কার্য শুরু হয়। 1757 খ্রিস্টাব্দে 12 জুন কলকাতার ইংরেজ সৈন্যরা চন্দননগর সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয়, সেখানে দুর্গ রক্ষার অল্প কিছু সৈন্য রাখে, 13 জুন অবশিষ্ট সৈন্য, মানে বুঝতে পারতেছে এখানে আসলে মূল ক্যারেক্টার, মূল নবাব সিরাজের পরাজয়ের প্রধান কারণ যেটা ছিল পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে প্রাসাদ ষড়যন্ত্র। সেটা কি? প্রাসাদ ষড়যন্ত্র। প্রাসাদ ষড়যন্ত্র কি? নবাব সিরাজ অল্প বয়সে নেতা হয়, অল্প বয়সে লিডার হয়, রাজ্যের নেতা হয়। তো এই যে নবাব সিরাজের নানা, তার নাম ছিল আলীবর্দী খাঁ। এই আলীবর্দী খাঁ তার আবার নাতি ছিল সিরাজ। তো সিরাজ যখন অল্প বয়সে তখন রাজ্যের যখন শাসনভার পায়, তখন এটা অনেকে মেনে নিতে পারেনি। তখন মির্জাফর ছিল, তোমরা নাম শুনছো, এই মির্জাফর সহ যারা মির্জাফরের দলে ছিল তারা তখন এটা মেনে নিতে পারেনি, তারা গিয়ে হাত করছে ইংরেজদের সাথে। তখন ইংরেজরা, ঘটনা আগে শুনতে হবে, আগে কথা শুনতে হবে। ইংরেজরা তখন এই বঙ্গদেশে আসছে। বঙ্গদেশে তারা আসছে কিসের জন্য? বা ভারতবর্ষে তারা আসছে ব্যবসার জন্য, বিজনেস। তাদের মূল উদ্দেশ্য ছিল বিজনেস করার জন্য আসছে। কিন্তু বিজনেস করতে এসে এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। বিজনেস করতে এসে তারা এই দেশে এসে বিয়ে করতো। তো বিয়ে সাথে করে বাচ্চা কাচ্চা, এই জন্য দেখো তোমরা কেউ জানো কিনা, বাঙালিকে বলা হয় শঙ্কর জাতি। এই কথা কেউ জানছো? হোয়াই শঙ্কর, কেন শঙ্কর জাতি বলে? এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে ইংরেজরা তো দেখতে শুনতে মনে করো বিশাল বড় দেহ, বিশাল সুন্দর, দেখতে অনেক ফর্সা হয় সাধারণত। তো ইউরোপ থেকে যারা আসতো তারা তখন যেটা করলো, তারা তখন এদেশে এসে তারা বাঙালি নারীদেরকে তারা বিয়ে করলো, ভারতবর্ষের নারীদেরকে বিয়ে করতো। তো বিয়ে করার ফলে তো জামাই ইংরেজ, বউ বাঙালি, খাটো না 5 ফিট, জামাই দেখা গেল 6 ফিটের উপরে, অনেক লম্বা, বউ অত সুন্দর না, বাঙালি মেয়েরা একদম দুধ ফর্সা হয় না।
মোটামুটি সুন্দর হয়, কিন্তু একেবারে ফর্সা বলা যায় না। বা ধরো কালোই, জামাই এদিকে ইংরেজ অনেক ফর্সা, তাহলে জামাই লম্বা বউ খাটো, জামাই বেশি ফর্সা বউ কম ফর্সা। তো এখান থেকে যে বাচ্চা আসবে সেই বাচ্চা কিন্তু ওই বেশি লম্বা হবে না, বেশি খাটো হবে না, মাঝখানে পড়ে যাবে, বেশি সাদা হইবে না, বেশি কালো হইবে না, মাঝখানে পড়ে যাবে। এই যে অনেক ধরনের জাতি, অনেক দেশের মানুষজন এখানে আসছে, তারা সংসার করছে, বিয়ে করছে, সেখান থেকে আস্তে 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 আমরা এটা হইলাম না ওইটা হইলাম না, মাঝখান দিয়ে পড়ে গেলাম। এই জন্য আমাদের বলা সংকট জাতি। নতুন দাঁড় চোখে হাত তোলো, বুঝছো কথা বুঝতে পারছো? আরো অনেক কাহিনী আছে, মূল কাহিনী এটা কি সংক্ষেপে বলছি, কথা বুঝছো? এবং আমাদের এই যে আজকে আমরা যে ব্রিটিশ বলি, আমরা যে ইংরেজদেরকে যে গালি দিই, আমরা বাঙালিরা আজকে আধুনিক হওয়ার পেছনে, আধুনিকতার ছোঁয়া পাওয়ার পেছনে সবচাইতে বড় অবদান ইংরেজদের, এটা অস্বীকার করতে পারবে না কেউ। আমরা যে প্রথম বাংলা বিভাগ চালু হয় পোর্ট উইলিয়াম কলেজে। পোর্ট উইলিয়াম কলেজ খুলছে ইংরেজরা। কেন ইংরেজরা খুলছে? ইংরেজরা যখন এই ভারতবর্ষে যখন তারা আসে ব্যবসা করার জন্য, তখন তারা বাংলা তারা বলতে পারতো না, তখন তারা নানা ধরনের সংকটে পড়তো। তোমরা চাইনা গিয়ে ছাইড়ে দিলাম, তুমি চাইনিজ ভাষায় পারবে, তুমি তো না খাই মরবা, তুমি যে খাবা এটা তুমি কাউকে বুঝাতে পারবা না। তো ইংরেজরা কি করতো? তারা ব্যবসা করার জন্য এই বঙ্গদেশে ভারতবর্ষে আসে, কিন্তু তারা নিজে বাংলা ভাষা পারে না। তারা বাজারে গেছে মাছ কেনার জন্য, তো দোকানদারকে বলছে হাউ মাছ, হাউ মাছ। দোকানদার বলছে ভাই এটা হাউ মাছ না, এটা ইলিশ মাছ। বলছে নো হাউ মাছ, হাউ মাছ। বলছে দূর ভাই জানতো এটা হাউ মাছ না, এটা ইলিশ মাছ, নিলে হাউ মাছ করতে পাবো, হাউ মাছ এনে নাই জান। তখন তারা নিজের ভাষা প্রকাশ করতে পারতো না, তখন তাদেরকে বাংলা শেখানোর জন্য এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা কর্মচারী যারা তাদেরকে বাংলা শেখানোর জন্য টার্গেট করে একটা কলেজ চালু করা হয়, পোর্ট উইলিয়াম কলেজ। শ্রীরামপুর মিশনের নাম শুনছো কেউ হয়তো? শ্রীরামপুর মিশন, এই শ্রীরামপুর মিশনের প্রথম ছাপাখানা এই আজকে বই ছাপায়, এটা ইংরেজের আবিষ্কার, ইংরেজের বানানো। পঞ্চানন কর্মকারের নাম শুনছো? মুদ্রণ যন্ত্র, খোদাই করা অক্ষর, এগুলো তাদের আবিষ্কার ছিল। কথা বুঝতে পারছো? শ্রীরামপুর মিশনে শ্রীরামপুর প্রেস প্রতিষ্ঠা হয়, সেখান থেকে রামায়ণ মহাভারতের মতো বইগুলো সেখান থেকে অনুদিত হয়, সেখান থেকে বাইর হয়, ছাপানো হয়েছে। তো ইতিহাসে ইংরেজের অনেক বড় অবদান ছিল, তবে তারা যে আমাদেরকে বিশাল বড় শাসন শোষণ করছে এটা অস্বীকার করা গেছে। আমরা তো এখন গালি দিই খালি পাকিস্তানিদেরকে 2টা গালি দিলে ইংরেজদেরকে আরো 10টা গালি দেওয়া উচিত, বুঝো না? যাই হোক, আসো তোমরা আরো বড় হবা, আর অনেক কথাবার্তা তখন বলা যাবে, এখন না। এবার আসো, আমরা মোটামুটি এই জায়গাতেই ছিলাম। তো তারা যখন এই ইংরেজরা, তখন মির্জাফররা তখন কি করলো? ইংরেজের সাথে হাত মিলালো এবং তাদের সাথে অনেকে যুক্ত হয়, তখন 2 ভাগ হয়ে গেল। ইংরেজের হাত ধরে নবাব সিরাজকে ক্ষমতাচ্যুত করা হয় এবং তাকে হত্যা করা হয়। এটাই হচ্ছে আমাদের নাটকের মূল ঘটনা। আসো আমরা একটু ঘটনাতে এখানে চলে যাই। তো এখানে অনেক ঘটনা আছে, আমি সেই ঘটনাগুলোতে না যাচ্ছি। এখানে থেকে আমরা একটু সংক্ষেপে একটু চরিত্র লিপিগুলো একটু দেখি, কি কি ক্যারেক্টারগুলো এখানে আছে, সেই ক্যারেক্টারগুলোতে আমরা একটু ফোকাস করি। প্রথমে আছে সিরাজউদ্দৌলা, তিনি হচ্ছে নায়ক এবং কেন্দ্রীয় চরিত্র। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিল। এখানে মনে রাখবে বাংলা, বিহার, উড়িষ্যা এই 3টা অঞ্চল মিলে একজন নবাব থাকে। আলীবর্দী খাঁয়ের পর নবাব সিরাজের গুণে মুগ্ধ হয়ে আলীবর্দী খাঁ মৃত্যুর আগে বলে গেছেন, আমার মৃত্যুর পর এই নবাবের আসনে বসবে নবাব সিরাজউদ্দৌলা। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এরপর দেখো লুৎফুন্নেছা হচ্ছে নবাব সিরাজের স্ত্রী। তারপর হচ্ছে দেখতে পাচ্ছ আলীবর্দী খাঁ, তিনি হচ্ছে সিরাজউদ্দৌলার নানা। তারপর হচ্ছে আমিনা বেগম, তিনি হচ্ছে সিরাজউদ্দৌলার আম্মা। গসিটি বেগম সিরাজউদ্দৌলার খালা। শৌকত জং, এটা হচ্ছে গসিটি বেগমের পালক পুত্র। এই গসিটি বেগম তার কিন্তু কোনো বাচ্চা কাচ্চা ছিল না, বাচ্চা কাচ্চা হইতো না। তো ইতিহাসে জানতে পারে গসিটি বেগম অনেক পুরুষের কাছে গেছে। কি উদ্দেশ্যে গেছে? এটা কি আবার ব্যাখ্যা করা লাগবে? না, গেছে অনেক উদ্দেশ্য, না অনেক বলতে এক উদ্দেশ্যে গেছে। উদ্দেশ্য হাসিল হচ্ছে না, বাচ্চা কাচ্চা হইতো না। তখন না হয় তার তো রাজমাতা হওয়ার শখ, গসিটি বেগম হবে রাজমাতা। এখন বাচ্চাই নাই, ছেলে না থাকলে রাজমাতা করতে হবে, রাজার মা হইতে হলে আগে বাচ্চা পয়দা করতে হবে নাই। তখন এই শওকত জং নামে এক ছেলের নিছে, কিন্তু এই ছেলের ক্যারেক্টার দেখে, এই ছেলের হাবভাব দেখে, এই ছেলের স্বভাব চরিত্র দেখে সবাই বুঝছে এই ছেলে রাজা হতে পারবে। কারণ এই ছেলে শওকত জং 2টা জিনিসের মধ্যে আসক্ত, একটা হচ্ছে বোতলে আসক্ত, আর একটা হচ্ছে সে নারীতে আসক্ত। এই 2টাতে যে আসক্ত হয়ে যায়, বোতলে আর নারীতে, তার জীবন এখানে শেষ। তার দিকে তার আর কোনো আশা ভরসা নাই, পরিবারের আশা ভরসা নাই, আত্মীয় স্বজনের আশা ভরসা নাই, দেশের কোনো আশা ভরসা নাই, বুঝছো? তো সে সবসময় তার হাতে থাকতো বোতল, পাশে থাকতো নারী, এই 2টাতে সে বুধ হয়ে থাকতো। তো শওকত জংকে যখন নিছে, টার্গেট ছিল শওকত জংকে রাজা বানাবে এবং সে রাজমাতা হবে। আচ্ছা, এরপর দেখো যে ইলিশ খাঁ হচ্ছে নবাবের শ্বশুর, অর্থাৎ এই লুৎফুন্নেছার বাবা। কিন্তু ইলিশ খাঁ নিজেও সিরাজউদ্দৌলা থেকে টাকা খাইছে, বুঝছো? মোহনলাল হচ্ছে নবাবের পক্ষের সেনাপতি ছিল, মোহনলাল এটা নবাবের পক্ষের সেনাপতি ছিল, বুঝছো? আচ্ছা, এরপর হচ্ছে মীর মর্দান নবাবের সেনাপতি, নবাবের পক্ষে যুদ্ধে পলাশিতে আহত হয়ে মৃত্যুবরণ করে। তাহলে মোহনলাল, মীর মর্দান এরা হচ্ছে নবাবের পক্ষের লোক ছিল। আর মানিক চাঁদ এটা হচ্ছে নবাবের সেনাপতি, আলীনগরের দেওয়ান ছিল। মির্জাফর আলী খাঁ, এই মির্জাফর আলী খাঁ এটা হচ্ছে মির্জাফরের প্রকৃত নাম, পরীক্ষাতে প্রশ্ন আসে। মির্জাফর আলী খাঁ সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিল। এরপর হচ্ছে মিরন, মির্জাফরের ছেলে ছিল। রায়দুল্লভ নবাবের বিশ্বাসঘাতক সেনাপতি ছিল। রাজবল্লভ তিনি হচ্ছে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, এরা হচ্ছে নবাবের বিপক্ষে। জগৎ শেঠ এরা হচ্ছে উমিচাঁদ হচ্ছে মানে টাকার জন্য সে যে কোনো কাজ করতে সে রাজি, এরকম। তো সে মূলত লাহোরের লোক ছিল। এখান থেকে একবার পরীক্ষাটা এমসিকিউ আসছে। ইয়ার লুৎফর খায়গান আর ওগুলো নওয়াব সিং নবাবের পক্ষে সে যুদ্ধ করেছিল। রাইসুল জুহালা হচ্ছে গুপ্তচর। গুপ্তচর মানে হচ্ছে যে গোপনে সংবাদ আহরণ করে। রাইসুল জুহালা তার প্রকৃত নাম হচ্ছে নারায়ণ সিং বা রাইসুল জুহালা, সে ছিল গুপ্তচর, বুঝছো? বোতল মানে কি? বোতল মানে কি? এটা না বুঝে কি আছে বাবা, কি বুঝার লাগবে? সবকিছু কি খুলে বলা লাগবে? আচ্ছা, আর আছে দেখো মোহাম্মদী বেগ। এই মোহাম্মদী বেগ হচ্ছে নবাব সিরাজকে হত্যা করে টাকার বিনিময়, কিন্তু সে নবাব সিরাজের বাপ তাকে পালক পুত্র দত্তক নিয়েছিল এবং তাকে সন্তানের মতো মানুষ করেছে হিসাবে মোহাম্মদী বেগ নবাব সিরাজের ভাই, কিন্তু সে টাকার বিনিময় হত্যা করেছে, বুঝছো? আচ্ছা, এরপর হচ্ছে সাফরে, কোমর বেগ 2 ভাই ছিল, ওয়ালি খান, রবার্ট ক্লাইভ, এরা হচ্ছে ইংরেজ, রজার ড্রেক, তারপর হচ্ছে হলওয়েল, এরা ছিল ইংরেজ।
আরো অনেকগুলো ক্যারেক্টার আছে, এখানে ইংরেজ ক্যারেক্টার অনেকগুলো দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিও। এখানে আর প্রধান ক্যারেক্টার কিছু নেই। তো চলো আমরা একটু একটু করে অঙ্ক, প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে কি কি আছে এগুলো একদম মানে সারাংশ নির্যাস যেটাকে বলা যায়, যতটুকু জানলে পরীক্ষাটা এমসিকিউ প্লাস সিকিউ আনসার করতে পারবা ঠিক ততটুকুই। ক্লাসটা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, বুঝছো? আচ্ছা, তো চলো তাহলে আমরা পড়ি। হ্যাঁ, তো কোশ্চেনগুলো ভালো করে, জিনিসগুলো ভালো করে বুঝবা, কারণ একটু পরে আবার এই জায়গা থেকে আমাদের কোশ্চেন সলভ করতে হবে। তো দেখো প্রথমত হচ্ছে প্রথম অঙ্ক, নবাব সিরাজ পোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে ক্লেটন ড্রেক পরাজয় নিশ্চিত জেনে দুর্গ হতে পালায়ন করে। নবাব সিরাজ প্রথমে ইংরেজরা যারা ছিল তারা পোর্ট উইলিয়াম দুর্গ, ওই যে বললাম পোর্ট উইলিয়াম কলেজ, ওই পোর্ট উইলিয়াম কলেজ, পোর্ট উইলিয়াম দুর্গ ছিল একটা বড় বিল্ডিং। তো এই পোর্ট উইলিয়াম দুর্গ যখন জানে যে এটা ইংরেজরা দখল করছে, তখন প্রথম দিকে নবাব সিরাজ, তখন প্রথমেই নবাব সিরাজ সেটা আক্রমণ করে। আক্রমণ করার পর ক্লেটন তারপর হচ্ছে ড্রেক, তারা হচ্ছে সেখান থেকে পরাজয় নিশ্চিত থেকে তারা সেখান থেকে চলে যায়। নবাব দুর্গ দখল করে কলকাতার নাম দেন আলীনগর। এই যে দেখো কলকাতার নাম, তিনি ওই দুর্গটা দখল করেন এবং কলকাতার নাম পরিবর্তন